সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি, সবসময় সেই কৃষি চিত্রই খামারি টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। তেমনি আজকে খামারি টিভি চলে এসেছে বাংলাদেশের একটি প্রধান খাদ্যশস্য ধান। এই ধান যে বাংলাদেশের যেসব অঞ্চলে উৎপাদিত হয়ে থাকে তার মধ্যে পাবনা জেলায় ব্যাপক পরিমাণে ধান উৎপাদিত হচ্ছে। এই ধানগুলো কারা এবং ধানের যে জাত উন্নয়ন কিভাবে করছেন তাদের সাথে কথা বলবো এবং খামারের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সাথেই থাকুন, দেখতে থাকুন খামারি টিভি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক তার যে ধানের জমি পরিচর্যার অর্থাৎ এখানে পরিদর্শনে আছেন। আমরা কথা বলবো স্যারের সাথে, অর্থাৎ আপনাদের পরিচয়টা দিচ্ছি। আমার কিন্তু কলিগ অর্থাৎ সহকর্মী, আজকে আপনাদের নিয়ে এসেছি আমার একজন সহকর্মী, তার যে ধান ক্ষেত, তিনি কিন্তু ব্যতিক্রম ধর্মী কৃষি অর্থাৎ যে ধান এই চাষ করে থাকেন। অর্থাৎ আমরা যে খাদ্য খাওয়ার উদ্দেশ্যে যে ধান উৎপাদন করি সেরকম কিন্তু না, এটি কিন্তু যে ফসলের প্রথম যেটা দরকার হয় সেটা হলো বীজ, আর সেই বীজই তৈরি করেন এই ফার্মার অর্থাৎ কৃষক, এবং তার কাছ থেকে আমরা তার বিস্তারিত তথ্য পরিচয় তুলে নেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার পরিচয়টা আমি কিছুটা দিয়ে দিছি, তো আপনার একেবারে বাস্তব যেটা পরিচয় আমার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন। আচ্ছা, আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রামনগরে বাড়ি। আর চাকরি করি, আপনি তো বলছেন আনিস সাহেবের সাথেই চাকরি করি, যিনি প্রতিবেদক। তো অনেক দিন ধরে আসতে চাচ্ছেন, তো আশাই হয়ে ওঠে না, এই প্রথম আসছেন যে আপনি কিভাবে বীজ উৎপাদন করেন, এটা কিভাবে মার্কেটিং করেন, সংরক্ষণ করেন, এই বিষয়গুলো আসলে জানা দরকার। সেই হেতু দর্শক উনি আমার কাছে আসতে চেয়েছেন, হঠাৎ করেই দেখি চলে আসছেন না বলেই, তো যাই হোক আসলাম। তো ধন্যবাদ স্যারকে। স্যার আমার সহকর্মী গোলাম মোস্তফা, অর্থাৎ এলাকার ডাকনাম কিন্তু রহমতুল্লাহ স্যার। তিনি শিক্ষকতার পাশাপাশি বলতে গেলে যে আস্তে আস্তে একজন যে আদর্শ ফার্মার অর্থাৎ স্মার্ট ফার্মার হওয়ার জন্য চেষ্টা করছেন। আপনার এখানে ধান দেখতেছি বিভিন্ন রকমের, যে আইল করে ছোট ছোট করে ধান চাষ করছেন, এটা আসলে এর সুবিধাটা কি? মানে এখানে দুইটা উদ্দেশ্য। এই প্লটটাতে আমি যতগুলো ধান চাষ করেছি, যতগুলো, সবগুলো আইটেম, সবগুলো না, দুইটা নাই, আমি এবারে 9টা জাত ট্রাই করছি আর কি। তো এখানে আছে 7টা। আমার এটা দেখার উদ্দেশ্য হচ্ছে কি পরিমাণ জায়গাতে আমি রোপণ করলাম আর এর ফলন কেমন হলো। আমরা অনেক সময় ট্রায়াল, হ্যাঁ ট্রায়াল বলতে পারেন, অনেক সময় বিভিন্ন তথ্য পাই 60 মণ, 40 মণ, 30 মণ, আসলে ধোঁকা দেওয়া হয় কৃষককে। ওইটা সঠিক পরিমাপের জন্য আমি অন্য জায়গায় আমার বড় প্লট আছে, কিন্তু আমি ট্রায়ালের জন্য বা কি পরিমাণ হয়, কোন গাছটা কেমন হয়, রোগ আক্রান্ত হয় কিনা, এইগুলো দেখার জন্য আর কি। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশের প্রধান 3 ধরনের ধান। আমরা গতানুগতিক যেটা জানি যে আউশ, আমন এবং বোরো। আমরা যেটি এখন দেখতে পাচ্ছি এটি কিন্তু বোরো মৌসুমের ধান। আমরা এই মৌসুমে বিভিন্ন ধরনের যে ধান জাত আমরা দেখে থাকি, সেই জাতগুলোই এখানে স্যার উৎপাদন করার চেষ্টা করছেন এবং এই জাতগুলো নিয়ে তিনি গবেষণা করছেন কিভাবে এখানে ভালো জাতের যে ধানগুলো, এখানে কি কি জাতের ধান আছে? এখানে আমার এই প্লটে ধান আছে 108, সর্বশেষ লেটেস্ট বিডির দাবি অনুসারে সবচেয়ে বেশি উৎপাদনশীল ধান 102, 101, হ্যাঁ, তারপরে না, ওই ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যে ধানগুলো আছে তার মধ্যে আমার আছে হচ্ছে 108, 102, 100, 63, 89, এইটা 4টা এখানে আছে। আর এমনি লোকাল যে আঞ্চলিক আপনি শোনেন যে নামগুলো, রড মিনিকেট, খাটো মিনিকেট, এই 2টা জাত এখানে করা আছে।
এখন আমি নিজেও জানি না, ইনব্রিড সবগুলো ইনব্রিড। এখানে যেগুলো হচ্ছে টোটালি ইনব্রিড। তো ওই যে মুখে মুখে বা এটা ফলন এবারই প্রথম চাষ করলাম, রড মিনিকেট, খাটো মিনিকেট। তো দুইটা জাতও ট্রায়াল করছি আর কি। সুপ্রিয় দর্শক, আমাদের দেশ ছোট্ট দেশ, এই ছোট্ট দেশে অনেক জনসংখ্যা, অর্থাৎ বাংলাদেশের যে প্রায় 20 কোটি জনসংখ্যা, 1,47,570 বর্গ কিলোমিটার জায়গায় সব তো আর আবাদি জায়গা না। এই আবাদি জায়গায় যেটুকু আমাদের দেশের জন্য যে খাদ্য দরকার, সেই খাদ্যগুলোই কিন্তু এই মাটি অর্থাৎ এই জমি থেকে উৎপাদিত হয়। অর্থাৎ এই ধরনের স্মার্ট ফার্মার আমাদের দেশে এই যে ধানের জাত উন্নয়ন, অর্থাৎ আমরা আগে যে ধানের কথা বলেছি আউশ আমন, এটা কিন্তু বেশি উৎপাদনশীল ধান ছিল না, অর্থাৎ এর প্রোডাকশন উৎপাদন খুবই কম ছিল, যার কারণে এই জাতগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং এই জাতগুলো আমাদের কৃষকের মাঝে এই যে মোস্তফা স্যারদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যাতে ছড়িয়ে দিতে পারি। তো এগুলোর খরচ কিরকম, আপনার জমির যে পরিচর্যা অর্থাৎ ব্যবস্থাপনা, সার, কীটনাশক? এখন আসলে ধান চাষে সত্যি কথা বলতে গেলে তেমন লাভ, প্রথমে আপনার বীজতলায় ছিল। হ্যাঁ হ্যাঁ, বীজতলায় এটা রোপণ মানে নিয়ে 40 দিন পরে, হ্যাঁ 35, 40, 45, 50 এরকম দিন পরে মূল জমিতে রোপণ করতে হচ্ছে। তো জমি লিজ মানে লিজ নিতে হয়, ইজারা নিতে হয় জমি মালিকদের থেকে। তো বর্তমানে ধান চাষে লাভ নেই বললেই চলে, খুবই কম। যে কারণে আমাদেরকে একটু আগে আসতে হবে যে কীটনাশক বা ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক যত কম ব্যবহার, মানে কৃষকের খরচ যত কম করা যায়, যে জন্য আমার ট্রায়াল প্রজেক্টটা। আর আপনি দেখবেন যে আধুনিক যে চাষ, বিড়ির উদ্ভাবিত সর্বশেষ, এটাকে বলতেছে হচ্ছে এলএলপি, লাইন লোগো পার্চিং। তো সে পদ্ধতি আমি অবলম্বন করছি। অন্য জমিগুলোতে আমার এভাবেই চাষ করা। এটার সুবিধা হচ্ছে যে পোকামাকড়ের আক্রমণটা কম হবে, আপনার মানে কীটনাশক কম ব্যবহার করতে হবে। মানে কম মানেই তখন আর কীটনাশক ব্যবহার না লাগবে হয়তো, কিন্তু শিওর বলা যায়, তবে কম, অনেক সময় প্রয়োজন হবে না। ওই যে ডাল পুঁতে দিলে বা কাঠি গেড়ে দিলে ওখানে পাখি বসবে, মাঝরাত যে মদকে খেয়ে ফেলবে, তখন আর আক্রান্ত হওয়ার সুযোগ থাকে না। প্রাকৃতিক ভাবে বালাইনাশক। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এখন পিজিআর, হরমোন, এই যে এইগুলো বিভিন্ন নামে কৃষক প্রতারিত হচ্ছে, দেখা যাচ্ছে কাজই হচ্ছে না, অথচ টাকা অনেক খরচ হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে এসে খরচটাকে কমাতে হবে, তাছাড়া কৃষিতে লাভ করাটা কঠিন। আর একটা সমস্যা আমাদের দেশে ভালো বীজের, যে কারণে আমি বীজ উৎপাদনের চিন্তায় গেছি আর কি, শুরু করেছি। সুপ্রিয় দর্শক, আমরা কি খাচ্ছি সেটাই বড় দেখার বিষয়। কারণ হলো আমরা যে জিনিসটা খাচ্ছি সেটা আদৌ স্বাস্থ্যসম্মত কিনা। আমাদের যেহেতু প্রধান খাদ্য, এই প্রধান খাদ্য উৎপাদন করতে গিয়ে আমরা যে সকল বিষ ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের রাসায়নিক সার ব্যবহার করে থাকি, যার কারণে আমাদের দেহে যে জটিল এবং কঠিন রোগগুলো, মানে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আমাদের হচ্ছে, এর পর থেকে উত্তরণের জন্য এই সারের কিন্তু এই অভিনব যে পদ্ধতি ধান চাষের, সেটি কিন্তু করতে চলেছেন। অর্থাৎ এই ধানগুলোকে যাতে কীটনাশক মুক্ত অর্থাৎ ছাড়াই ব্যবহার করা হয় এবং জৈব যে বালাইনাশক ব্যবহার করেই যাতে এখানে ধান উৎপাদন করা হয় এবং ধানের যাতে ফলনও বাড়ে, সেই চেষ্টাই করে যাচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, স্যার কিন্তু প্রথমে বলেছিল যে আসলে এটা কিন্তু তার নিজস্ব যে মানে ট্রায়াল পদ্ধতিতে এইটার থেকে বীজ হবে এবং এই বীজটাকেই আবার কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন। তো স্যার, আপনার লক্ষ্যমাত্রা কিরকম? আমি আসলে শখ আর কি বলেন আর কি, শখের বশতেই এই কাজের সাথে যুক্ত হওয়া। কৃষি ছিলাম 2002 সাল থেকে 9 সাল পর্যন্ত কৃষিতে ছিলাম, এরপরে আর কৃষির মধ্যে ছিলাম না। তারপরে করোনার মধ্যে বসে থাকতে থাকতে, তো যার কথা না বললেই না, কৃষি অফিসের একজন উপসহকারী কৃষি কর্মকর্তাই আমাকে অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন যে আপনাদের মতো লোক যদি কৃষিতে না আসে, তাও কৃষি তো মুশকিল হয়ে যায়, কারণ প্রত্যেকটা কাজে আসলে কিছু জানা দরকার, বোঝা দরকার। তো আমি বলছি হবে না আমার দ্বারা, তো বলছে না ট্রায়াল দেন। তো আমি গত বছর মার্কেটে আমার বীজ গেছে, তো 1, 2, 3, 4, 5টা থানাতে গেছে। তো আমি ভালো সাড়া পেয়েছি, আর আমার ভালো বীজ সরবরাহ করার উদ্দেশ্য।
প্রধান উদ্দেশ্য হচ্ছে ভালো বীজ, ভালো। মার্কেটে আমি ভালো বীজ দিব। ভালো ফসলের প্রধান শর্তই হলো ভালো হ্যাঁ। বীজ। তো মৌলিক উপাদানটাই হচ্ছে বীজ, আর বীজ ভালো বীজের সাথে আপনার 10 থেকে 15 বা 20% আপনার উৎপাদন বেড়ে যেতে পারে। তো আমি এই কৃষিতে আসার পর দেখছি ভালো বীজ পাওয়া যায় না, আপনি যত টাকাই দেন দেখা যাচ্ছে কোনো সময় পাচ্ছেন, কোনো সময় পাচ্ছেন না। আমার প্রধান উদ্দেশ্য ভালো বীজ কৃষকের কাছে পৌঁছানো, আর দ্বিতীয় উদ্দেশ্য তো মুনাফা। আপনি যখন ভালো বীজ মার্কেটে দিবেন ব্যবসা তখন করতে কৃষক যখন জানবে ভালো বীজ, তখন কিন্তু আপনি বেনিফিটটা পাবেন। চলে আসবে। এইটাই। তো আপনার এই সুপ্রিয় দর্শক, আমরা সারের যে বীজ, এটা আপনার তো বিভিন্ন এজেন্সি থাকে তাই না, তাদের কাছ থেকে তো আপনার সার্টিফাইড সবকিছু। হ্যাঁ, আমার ওই কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে বীজ উৎপাদনের এটা লাইসেন্স আছে, আর সার্বক্ষণিক আপনার তত্ত্বাবধান করে পাবনা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি। ওনারা আসেন, এই যে গত সপ্তাহে আসছিলেন, আবার যে ফ্লাওয়ারিং অর্থাৎ ফুল ফোটার আগে আসবেন, কাটার, এগুলো ওনারা সবসময় পরিদর্শনে আসেন। আমি এক জায়গায় নিছি এই জাতগুলো যাতে সহজেই জানা যায় এবং পাশাপাশি দেখলে বোঝা যাবে যে কতটুকু, এবং আপডেট দিব আর কি কত শতাংশে কত, যাতে করে কৃষক ভুল তথ্যটা না পায়। আসলে কোনটা ফলন বেশি, গাছটা হেলে পড়ে কিনা, ধান ঝরে পড়ে কিনা, এই সকল কিছু দেখার জন্যই, লাইভ দেখার জন্যই যে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আপনারা এটা তৈরি করতেছেন। সুপ্রিয় দর্শক, আমরা গোলাম মোস্তফা স্যার, বাংলাদেশের যে উত্তরবঙ্গ, এটা পাবনা জেলার যে ফরিদপুর উপজেলা, এই উপজেলাতে এটি একটি মাঠ। এই মাঠটার নাম কি স্যার? এটা আমাদের আঞ্চলিক নাম তো, হ্যাঁ। এটা বাঘাবিল, বাঘাবিলের মধ্যে আছি আমরা। বাঘাবিল। হ্যাঁ, সুপ্রিয় বাঘাবিল। সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা মাঠেই যাই, অর্থাৎ খামার টিভি সবসময় যে কৃষকের চিত্র তুলে ধরে, এবং প্রত্যেকটা মাঠের কিন্তু ভিন্ন ভিন্ন আমরা বলেছি যে নাম আছে। সব মাঠেই আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং কোন মাঠে কি ফসল উৎপাদিত হয় সবকিছু জানানোর চেষ্টা করব। সাথেই থাকবেন। আর স্যারের যে বীজ প্রত্যয়ন এজেন্সি, বিভিন্ন রকমের সার্টিফাইড যে বীজের যে বিক্রি করতে হলে যে সনদগুলো দরকার হয়, স্যার বললেন যে সবকিছুই তার আছে, এবং আপনার ব্র্যান্ড নেম, অর্থাৎ প্রত্যেকটা বীজের কিন্তু একটা ব্র্যান্ড নেম আছে, অর্থাৎ নাম আছে। তো সেই নামেই কিন্তু সারা দেশে পরিচিত হয়। তার লক্ষ্যমাত্রা আমরা শুনতে পেরেছি যে ভবিষ্যতে তার যে বীজ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এখন বর্তমানে বাংলাদেশের প্রায় পাবনা জেলারই পাঁচটা উপজেলায় বর্তমানে সরবরাহ করা হয়েছে, এবং তাদের ফলাফল। হ্যাঁ, আমি গতবারই প্রথম মার্কেটিং করি, আর আগে যে উৎপাদনগুলো করছি কয়েক বছর অন্য বীজ ব্যবসায়ীর কাছে আমি বিক্রি করেছি। তো গতবারই প্রথম আমি মার্কেটে দিয়েছি, তো 5টায় ভালো সারা, এবং আমার বীজগুলোয় জার্মিনেশন 95%-এর উপরে ছিল। এটা আমি বলছিলাম 90-এর উপরে, তো ওরা বলছে না আরো আপ। তো আমার চিন্তা বীজের কোনো অবস্থায় যেন 90-এর নিচে না আসে, অন্য জাত যেন না থাকে। আর আপনার বীজ উৎপাদনের কিছু শর্ত থাকে, আপনি অন্য জাতের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হয়, অন্য ধানের জাত থাকা যাবে না, আগাছা থাকা যাবে না, ওগুলো ওই যে বীজ প্রত্যয়ন এজেন্সি ওনারা এসে মাঠ পর্যবেক্ষণ করেন। এটাই। সুপ্রিয় দর্শক, আমরা স্যারের ব্র্যান্ড যে নেম, সেটিও আমরা স্যারের কাছ থেকে জানার চেষ্টা করবো। স্যার, আপনার ব্র্যান্ড নেমটা? আমার ইয়ের নাম হচ্ছে সরকার বীজ ভান্ডার। সরকার বীজ ভান্ডার। আমরা অনলাইনে এটার স্ক্রিনে দিয়ে দেবো। আপনার যখন সিজনালি যখন আপনাদের বীজ প্রয়োজন হয়, আপনাদের সারা বাংলাদেশেই এই বীজ সরবরাহের চেষ্টা রয়েছে। সাথেই থাকবেন। আজকের মতো স্যারের যে রামনগরের যে বাঘাবিল, এই বাঘাবিল থেকে আমরা বিদায় নেব। তার আগে স্যারের সাথে একটু কথা শেষ করে নেব, সাথেই থাকুন। হ্যাঁ, মানে আমি সবসময় একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার বীজ সে 2 কেজি নিক। আমার স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটার মাধ্যমে আপনি আমার বীজটা ট্রায়াল দেওয়ার জন্য হলে 2 কেজি বীজ বা 3 কেজি যে কোনো বীজের সাথে আমার বীজটা তুলনা করবে। যদি ওটা চেয়ে খারাপ হয় কমেন্টে মন্তব্য করবে, তাহলে আমি ওখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে কারেকশন করার সুযোগ থাকবে, বা উৎপাদনের কোনে ভুল ছিল এইগুলো জানার। আমি প্র্যাকটিস করতেছি, তারপরও আমি আশা করব যে কোনো বাজারে যে কোনো বীজের থেকে আমার বীজটা যথেষ্ট ভালো হবে। এটাই। তো ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ।
আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। সুপ্রিয় দর্শক, স্যারের জন্য শুভকামনা, স্যার এগিয়ে যাক, একজন স্মার্ট ফার্মার। এরকম যারা উদ্যোক্তা আছে, যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা, যারা এই ফার্মে অর্থাৎ কৃষি সেক্টরে এগিয়ে আসবে, আমাদের দেশ তত এগিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সাথেই থাকবেন। খামার টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।